ক্লাস 9 জীবন বিজ্ঞান যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম তার নাম কি বলতো? জীবন সংগঠনের স্তর। এর আগের দিন মানে যে জিনিসটা করাইছিলাম সেটা হচ্ছে কি বলতো, একটা জীবদেহ তা উদ্ভিদ হতে পারে, প্রাণীও হতে পারে, ঠিক আছে? একটা জীবদেহ দুটা উপাদান নিয়ে গঠিত। কি বলতো? একটা হচ্ছে কি অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। একটা জৈব যৌগ, একটা অজৈব যৌগ, বলেছিলাম না? একটা জৈব যৌগ, একটা অজৈব যৌগ। আচ্ছা, আমরা অজৈব যৌগগুলো পড়েছিলাম, ঠিক না? অজৈব যৌগগুলো কোনগুলো বলতো? বলবে জল, অ্যাসিড, ক্ষার আর লবণ। এই এই যে জিনিসগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পড়েছিলাম এর আগের দিন, পড়েছিলাম তো? ঠিক আছে, আজকে এই যে জৈব যৌগকে আমরা কটা ভাগে ভাগ করব? দুটো ভাগে। একটা কি বলতো? ম্যাক্রো আর মাইক্রো। ঠিক আছে, একটা হচ্ছে মাইক্রো মাইক্রো মলিকিউল মলিকিউল, আর 2 নম্বরটা হচ্ছে কি ম্যাক্রো মলিকিউল। ম্যাক্রো মানে কি বড়, ঠিক আছে? আর মাইক্রো মানে ছোট। মানে দেখ, একটা জিনিস আমি বোঝাচ্ছি, দেখ। ম্যাক্রো ম্যাক্রো মলিকিউলস, ঠিক আছে? দেখ, মাইক্রো মানে হচ্ছে খুব ছোট ছোট, যেগুলো মাইক্রো এলিমেন্টের মধ্যে কি কি পড়ে বলতো? যেরকম বলেছে, একটা হচ্ছে কি তোর সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। এর মধ্যে কে পড়ে বলতো? মাইক্রো এলিমেন্টের মধ্যে তোর সরল শর্করা, শর্করা, তারপর হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে কি রে বলতো? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, আচ্ছা নিউক্লিওটাইড না রে? না, নিউক্লিওটাইড আর কি বলতো? বাস, এই কয়েকটা, এগুলো হচ্ছে কি মাইক্রো এলিমেন্ট। এগুলো হচ্ছে কি রে, মানে আমাদের যতগুলো আছে আমাদের শরীরে আছে, কি আছে? আমাদের শরীরটা কি কি নিয়ে গঠিত এটা আমরা বিশ্লেষণ করছি, আর কিচ্ছু না, ঠিক আছে? তো আমাদের শরীরটা তো এই অজৈব মানে কি? অজৈব মানে জীব থেকে এরা গঠিত হয় না। এই যে অ্যাসিড কি জীব থেকে পাওয়া যায়? অজৈব হচ্ছে কি জল, অ্যাসিড, ক্ষার, লবণ, এগুলো কিন্তু বাইরে থেকে পাওয়া যায়। এটা হচ্ছে অজৈব যৌগ। আর এগুলো কি সব জীব থেকে। মাইক্রো এলিমেন্ট হচ্ছে কি সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, লিপিড। আর ম্যাক্রো মলিকিউল মানে কি বলতো? ম্যাক্রো মলিকিউল হচ্ছে কি তোর জটিল শর্করা। হ্যাঁ, কি বলছিস? জটিল শর্করা, তারপর হচ্ছে প্রোটিন, ফ্যাট, লিপিড। প্রোটিন, 3 নম্বর ফ্যাট, লিপিড 4 নম্বর লিপিড। হ্যাঁ, প্রোটিন, ফ্যাট, লিপিড আর নিউক্লিক অ্যাসিড, নাকি রে? নিউক্লিক অ্যাসিড। আরেকটা আছে লাস্টে, এটা এটাও ম্যাক্রো এলিমেন্ট, যেটা ভিটামিন, ঠিক আছে? আজকে যেটা আমরা পড়বো এগুলো পড়বো আমরা, মাইক্রো আর ম্যাক্রো এলিমেন্ট গুলো পড়বো। আচ্ছা, দেখ, তো একটা জিনিস ভালো করে বুঝবি, জীবদেহ গঠনের সময় এই সরল শর্করা কোনগুলো আমরা পয়েন্ট করব, কি সরল শর্করা, কি রে বাবু? সরল শর্করা। সরল শর্করা, সরল শর্করা, ঠিক আছে? তো এই সরল শর্করা মানে কি ছোট্ট ছোট ক্ষুদ্র, এটা কি মাইক্রো এলিমেন্ট, ঠিক না? একটা জিনিস ভালো করে খেয়াল রাখবি, এই মাইক্রো এলিমেন্ট যতগুলো আছে ওগুলো একসাথে জড়ো হয়ে ম্যাক্রো এলিমেন্ট গঠন করে।
প্রত্যেকটা মাইক্রো এলিমেন্ট অনেকগুলো মাইক্রো জড়ো হয়ে কি হয়, ম্যাক্রো এলিমেন্ট গঠিত হয়। জানিস তো, এটা পরে বুঝবি, যখন আমি মাইক্রো এলিমেন্ট পড়বো, যখন ম্যাক্রো এলিমেন্ট পড়াবো তখনই বুঝতে পারবি। ঠিক আছে, এখন আমরা করবো সরল শর্করা। সরল শর্করাতে কি কি থাকে দেখ। সরল আগে আগে জানবো প্রথমে সরল শর্করা জিনিসটা কি, আর তারপরে আমার দুটো ধাপ। ঠিক আছে, প্রত্যেকটা করে দুটো ধাপ করে পড়বো। একটা হচ্ছে কি জিনিসটা কি, আর ওই জিনিসটা আমাদের শরীরে বা প্রাণীদের শরীরে কি কাজে লাগে। বুঝতে পারছিস তো? তাহলে সরল শর্করাটা জিনিসটা কি আগে জানবো। ঠিক আছে, কি কি নিয়ে গঠিত, মালটা কি নিয়ে গঠিত, তারপরে ওই মালটা কি কি কাজে লাগে, একটা প্রাণী দেহে কি কি কাজে লাগে ওটা পড়বো। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু। হ্যাঁ, সরল শর্করা হচ্ছে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা দিয়ে গঠিত। সরল শর্করা কি দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা যৌগ দিয়ে গঠিত। বুঝতে পারলি? আর এই শর্করার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাতটা থাকে কত? 2:1। হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাতটা কত থাকে? 2:1 অনুপাতে। ঠিক আছে, কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা কত থাকে সরল শর্করায়? 2:1। যত কিছু জীব আছে আমরা পড়াছিলাম না প্রথম চ্যাপ্টার, যত জীব প্রথম যে সৃষ্টি হলো, প্রথম যে মোলটাকে 3টা মোল আবিষ্কার হয়েছিল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, 3টা থেকে কোয়াসার ভেদ, তারপরে কি কি হলো না পড়াছিলাম না? ঠিক আছে, ওটা মুখস্থ করবি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এই সরল শর্করা গঠিত হচ্ছে কি কার্বন, হাইড্রোজেন, আচ্ছা এটি না দিলেও চলবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আর হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত? 2:1। ঠিক আছে, আচ্ছা, এখানে কার্বন যখন যুক্ত হয় এদের কি হয়, এরা অঙ্গার বা হাইড্রোকার্বন বলে। এখানে এই জায়গাটায় যখন যুক্ত হয় কার্বন, তখন সেটাকে বলবো হাইড্রোকার্বন বা অঙ্গার। হাইড্রোকার্বন বা অঙ্গার বলবো একে। তো সরল শর্করায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। কার্বন, হাইড্রোজেন কোন অনুপাত থাকে? 2:1 অনুপাত থাকে। কার্বন, হ্যাঁ জল তো নাকি, কার্বন এবং হাইড্রোজেনের সাথে যখন না, হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে যখন কার্বনটা যুক্ত হয় তখন বলবো হাইড্রোকার্বন বা অঙ্গার। ঠিক আছে, বুঝতে পারলি? এটা হচ্ছে এর পরিচয়। এরপরে আমি দেখবো যে এই যে মালটা আছে আমাদের শরীরে বা প্রাণীর শরীরে কি কাজে লাগে, কাজে কি লাগে, কাম বাতাও, ক্যা কাম করতে হবে নাকি। দেখ, এদের প্রধান উৎস দেখ, আমরা যে যতগুলো খাদ্য খাই ভালো করে বুঝবি কিন্তু, আমরা যত খাদ্য খাই হজম হয়ে পেটের ভিতরে তোর যত খাদ্য খাই, শেষমেশ কি হয় বলতো? গ্লুকোজ হয়। কি হয়? খাদ্যটা কি সে পরিণত হয়? গ্লুকোজ। একটা প্রসেস আছে, প্রসেসটা এখন বলবো না। হ্যাঁ, খাদ্যটা কিসে পরিণত হয়? গ্লুকোজ। ঠিক আছে, যখন কেউ খাবারটা খায় না, ঠিক আছে, মানে ওর ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে না, তখন ওকে ডাইরেক্ট কি দেয় বলতো? স্যালাইন দেয়। স্যালাইনে কি থাকে? জলটাতে গ্লুকোজ থাকে, যাতে আর গ্লুকোজ আমাদের কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? শক্তি। গ্লুকোজ থেকে আমরা কি পাই? শক্তি পাই। তো স্যালাইন দেয় নাকি শক্তি পাওয়ার জন্য। ঠিক আছে, যাতে মানুষটা বেঁচে থাকে, শক্তি পায়। অনেক প্রসেস আছে, বলবো পরে সব। ঠিক আছে, তো এবার দেখ, এই গ্লুকোজের সংকেত হচ্ছে কি বলতো? আমাদের লাগে গ্লুকোজ না রে? হ্যাঁ হ্যাঁ, তো C6H12O6। বুঝতে পারছিস তো? এই মালটি কি চিনা চিনা মনে হচ্ছে? এই যে এখানে C6H12O6, এই মালগুলো চিনা আছে। তো এটা তো গ্লুকোজ নাকি? তো আমাদের গ্লুকোজ যে আছে, গ্লুকোজ তৈরি হয় কি দিয়ে? এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে। বললাম না? আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে কি সরল শর্করা। কি রে? সরল শর্করা। বুঝতে পারছিস কি ব্যাপারটা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে কি সরল শর্করা। এটা এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কি হয়? শক্তি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? হ্যাঁ, মানুষের অধিকাংশ প্রাণীতে গ্লুকোজ এর রক্ত শর্করা থেকে, কোষগুলো থেকে গ্লুকোজ শোষণ করে। কোষগুলো কি করে? আমাদের যখন শরীরে যায় গ্লুকোজটা, পুরো একদম আমাদের অসংখ্য কোষ আছে না শরীরে, কোষে কোষে যায়, ওখানে কি উৎপন্ন করে? কোষে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। বুঝতে পারলি? উৎপন্ন করে শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, এরপর হচ্ছে কি 2 নম্বর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি গ্লুকোজ তো হলো আমাদের, তারপর হচ্ছে কি উদ্ভিদ কোষ প্রাচীর। আমাদের কোষে কিন্তু কোষ প্রাচীর, জানিস তো? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে তফাৎটা কি? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, আর প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। এদের কোষ পর্দা আছে। এদের কি আছে? কোষ পর্দা আছে। তো এখানে দেখ, প্রাণী কোষে, এখানে দেখ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর গঠনকারী কি দিয়ে উঠলো? সেলুলোজ দিয়ে। কি দিয়ে? আমরা কিন্তু সেলুলোজ হজম করতে জানি না, পারি না।
আমাদের হজম করতে পারে না, প্রাণীরা মানে গন্ডার ফন্ডারা পেয়ে যায়, ঠিক আছে। তো এই যে কোষ প্রাচীর সেলুলোজ তৈরিতে গ্লুকোজ লাগে। তো এই যে কোষ প্রাচীরের সেলুলোজ কি রে তৈরিতে গ্লুকোজ লাগে, ঠিক আছে, বুঝতে পারলি। তো কোষ প্রাচীরের যখন সেলুলোজ তৈরি হবে, উদ্ভিদের কথা বলছি তাহলে এখানে সেলুলোজ তৈরিতে কি লাগে, গ্লুকোজ লাগে। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ শুক্রাণুর চলনের সময় পুষ্টি যোগায়। এই যে শুক্রাণু আছে ছেলেদের, শুক্রাণু ওদের ওদের পুষ্টি যোগাচ্ছে। পেশি এবং যকৃতে শক্তি সঞ্চয়কারী গ্লাইকোজেন তৈরিতে গ্লুকোজ লাগে। মানে এই 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 করাতে তোরা লিখছিস ঠিক আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুকের মতো কোনো কিছু না কিন্তু, ঠিক আছে, টেক্সট বুক কিন্তু অবশ্যই পড়বি। এটা লিখছিস সুবিধার জন্য, হ্যাঁ টেক্সট বুক একদম খুঁড়ে পড়বি কিন্তু, টেক্সট বুক হচ্ছে আসল বন্ধু, হ্যাঁ। আচ্ছা, তো পেশি ও যকৃতে সঞ্চয়কারী গ্লাইকোজেন তৈরিতে গ্লুকোজ তোর লাগে, বুঝতে পারলি। তো আমাদের সরল শর্করা, এটাই হচ্ছে তোর সরল শর্করা, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসলে পারবি সরল শর্করা। সরল শর্করা কি মাইক্রো না ম্যাক্রো এলিমেন্ট? মাইক্রো এলিমেন্ট, কি রে মাইক্রো এলিমেন্ট। এরপরে আছে কি রে ফ্যাটি অ্যাসিড, কি আছে, বা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা করি তো দেখি, অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটু করি, অ্যামাইনো অ্যাসিড, ঠিক না, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড হর্ষই হবে তো, অ্যামাইনো অ্যাসিড। প্রথমে আমরা কি করবো, অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি, তারপরে বলবো তো আমাদের শরীরে প্রাণীদের শরীরে কি কাজে লাগে, ঠিক না, এরকম এটা করলাম। হ্যাঁ, বুঝতে পারছিস কি, অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা বল। অ্যামাইনো অ্যাসিড, এটি হলো একটা অ্যামাইনো গ্রুপ। অ্যামাইনো গ্রুপ মানে কি রে বলতো, NH2 গ্রুপ। অ্যামাইনো অ্যাসিড কোন গ্রুপ বলতো, NH2 এইচ গ্রুপ, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডের পরিচয় হচ্ছে, এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। আর কার্বক্সিলিক গ্রুপের একটি জৈব যৌগ, মানে এই গ্রুপটা প্লাস কার্বক্সিলিক গ্রুপকে বলতো COOH। এই দুটা গ্রুপের যুক্ত একটা জৈব যৌগ, ঠিক আছে। আর এখানে থাকে কি বলতো, এই তো প্রথমে পয়েন্ট হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে দুটা গ্রুপের যুক্ত জৈব যৌগ, একটা হচ্ছে কি অ্যামাইনো গ্রুপ, একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এটা কোন গ্রুপ বলতো, অ্যামাইনো গ্রুপ, এটা হচ্ছে কি কার্বক্সিলিক গ্রুপ, ঠিক আছে। এগুলো তোদের অর্গানিকে পড়তে, হ্যাঁ কার্বক্সিলিক, হ্যাঁ এগুলো তোদের অর্গানিকে পড়াবো, ঠিক আছে। ক্লাস 10-এ আছে অর্গানিক কার্বক্সিলিক গ্রুপ কোনটা কোনটা কোন গ্রুপ, এগুলো সব পড়াবো, ঠিক আছে। শুধু মনে রাখ এখানে NH2টা হচ্ছে কি কার্বক্সিলিক গ্রুপ, অ্যামাইনো গ্রুপ, আর COOH হচ্ছে কি কার্বক্সিলিক গ্রুপ, এটা মনে রাখ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তোর এই দুটা যুক্ত হয় একটা জৈব যৌগ। আর এখানে কি থাকে বলতো, কার্বন, অ্যামাইনো অ্যাসিড কি থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এবং কোনো কোনো ক্ষেত্রে তোর ইসও থাকে, সালফারও থাকে, বুঝতে পারলি, মানে কোনো কোনো ক্ষেত্রে সালফারও থাকে। এই অ্যামাইনো অ্যাসিডে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকেই, প্লাস নাইট্রোজেনও থাকে, অথবা মাঝে মধ্যে সালফারও থাকে। গঠিত হয় অ্যামাইনো অ্যাসিডে, গঠিত হয় তোর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অথবা তোর সালফারও থাকে। দুটো পয়েন্ট হলো, মানে অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি এটা আমি বুঝাচ্ছি, বুঝতে পারছিস তো। হ্যাঁ, এই যে অ্যামাইনো অ্যাসিডটা কি না, এটা হচ্ছে তোর এক নম্বর মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে। মাইক্রো এলিমেন্ট মানে ছোট্ট, আমাদের শরীরে গঠন করে ছোট্ট একটা এলিমেন্ট, ঠিক আছে। ওটা কি কি দিয়ে গঠিত, ওটা থাকতে পারে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, আর মাঝে মধ্যে নাইট্রোজেনও থাকে, অথবা সালফারও থাকে, ঠিক আছে। আবার এটা এই যে অ্যামাইনো অ্যাসিডটা, এটা যদি ইসে বলি অর্গানিকে NH2 গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপ এবং তোর কি বললাম আমরা অ্যামাইনো গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপের মিলিত একটা যৌগ, ঠিক আছে, বুঝতে পারলে, বোঝা গেল, ঠিক আছে। হ্যাঁ, ওরা ওরা দেয়। এরা হচ্ছে কি, এই যে অ্যামাইনো অ্যাসিডটা, এর ধর্ম হচ্ছে কি, এরা অ্যাসিড ধর্মী, ক্ষার ধর্মী, আবার পশম ধর্মী হতে পারে। মানে অ্যাসিডও হতে পারে, ক্ষারও হতে পারে, এবং পশমও হতে পারে, ঠিক আছে। এই অ্যামাইনো অ্যাসিডটা 3 প্রকার হতে পারে, অ্যাসিডও হতে পারে, ক্ষারও হতে পারে, অ্যাসিড ক্ষারও হতে পারে, আবার পশম। পশম মানে কি না অ্যাসিড না ক্ষার, একদম মিডিলে, পশমও হতে পারে, অ্যাসিডও হতে পারে, ক্ষারও হতে পারে, আর পশমও হতে পারে, ঠিক আছে, বুঝতে পারলি। এবার অ্যামাইনো অ্যাসিডের কাজ, মানে আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড কি কাজে লাগে, ভালো করে বুঝ কিন্তু ব্যাপারটা, দেখলে এই দেখলে অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে, দেখছিস, অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে
প্রোটিন সংশ্লেষে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে। আমাদের শরীরে প্রোটিন তৈরি করতে 20 ধরনের কি লাগে? অ্যামাইনো অ্যাসিড লাগে। ঠিক আছে, আমাদের শরীরে 20 ধরনের, কত ধরনের? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে। যেরকম আমি বলে দিচ্ছি কয়েকটা, এরকম ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফান, মিথিওনিন, ভ্যালিন, আইসোলিউসিন, লাইসিন, লিউসিন, থিওলিন, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো আমাদের শরীরে, বই বন্ধ কর, আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড তোর 20 ধরনের লাগে, মানে প্রোটিন তৈরি করতে, আমাদের শরীরে প্রোটিনটা তৈরি করতে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে। কত ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে? 20 ধরনের। একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের শরীর কিনা তোর অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না। আমাদের শরীরটা অন্য কিছু তৈরি করতে পারে, কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না। শোন, অ্যামাইনো অ্যাসিড মানুষের দেহে সংশ্লেষিত হয় না বলে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা গ্রহণ করতে হয়, জানিস তো? তো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে কিন্তু তৈরি হয় না, কি হয়? খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। ওই জন্য এদের বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে কি বলা হয়? অপরিহার্য, মানে এদের আমার লাগবেই, বাইরে থেকে লাগবে কিন্তু লাগবে। আমাদের শরীর ওই 20টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু তৈরি করতে পারে না, বুঝতে পারছিস কি? আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয় না, মানে তৈরি করতে পারে না। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড কি কাজে লাগে? প্রোটিন তৈরিতে কাজে লাগে। কি লাগে? প্রোটিন তৈরিতে কাজে লাগে। কিন্তু তৈরি, মানে তোর ওই 20টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরে তৈরি করতে পারে, এটা বাইরে খাদ্যের মাধ্যমে আমরা নিই। এই জন্যই অ্যামাইনো অ্যাসিডকে আমরা কি বলবো? কি বলবো? হ্যাঁ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন বাছুয়া অ্যামাইনো অ্যাসিড, নাকি রে? প্রোটিনকে বাঁচিয়ে দেয়, প্রোটিন বলছে প্রোটিন খা, প্রোটিন খা, প্রোটিন খা, প্রোটিন বাঁচুয়া, নাকি? প্রোটিন বাঁচুয়া মানে অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিন বাঁচুয়া বলা হয় কেন? ঠিক না, কোশ্চেনটা আসবে। মানে ও কি করে বলতো, তোর বাঁচায়, আমাদের শরীরকে বাঁচায়, নাকি? আচ্ছা, এরপর হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ সংশ্লিষ্ট হয়। এরপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, বুঝতে পারলে কি? এখানে কিন্তু লিখলাম না আমি, অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বলে ফেললাম, কিন্তু ওটাই সবথেকে ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিড, কটা অ্যামাইনো অ্যাসিড আছে না না আছে শরীরে সংশ্লিষ্ট হয় কিনা? হ্যাঁ, 20টা আছে, ও কিন্তু তৈরি হয় না। অ্যামাইনো অ্যাসিড কি করে বলতো? প্রোটিন তৈরি করে। ঠিক আছে, প্রোটিনের কাজে লাগে। হ্যাঁ, আর আমাদের বাইরে থেকে নেয়, ওই জন্য মানে এমার্জেন্সি, মানে ওকে লাগবেই, 20টা লাগবে আমাদের বাইরে থেকে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন বাছোয়া, প্রোটিন বাছোয়া বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এরপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, কি রে? ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি? এরা এই যে ফ্যাটি অ্যাসিডটা, এটা কি বলছো রে? এই দুটো কি, এই ছিল কি হতো? একটা কার্বক্সিলিক, একটা কি ছিল রে? কি ছিল বল? আর অ্যামাইনো গ্রুপ। আমি লিখে দিই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অ্যামাইনো গ্রুপ কার্বক্সিলিক্স, কার্বক্সিলিক্স গ্রুপ, ঠিক আছে? কার্বক্সিলিক্স, ঠিক আছে? তো এখানে দেখ, এই যে ফ্যাটি অ্যাসিডটা দুটো গ্রুপ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে হাইড্রোকার্বন কার্বন শৃঙ্খল, একটা হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে আর কার্বক্সিলিক্স, ঠিক আছে? কার্বক্সিলিক্স, একটা হচ্ছে হাইড্রোকার্বন আর একটা হচ্ছে কি তোর কার্বক্সিলিক গ্রুপ। এই ফ্যাটি অ্যাসিডটা দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কি তোর হাইড্রোকার্বন আর তোর কার্বক্সিলিক গ্রুপ নিয়ে গঠিত, হাইড্রোকার্বন আর কার্বক্সিলিক নিয়ে গঠিত, ঠিক আছে? আর এরা, এই অ্যাসিডগুলো জলকর্ষী, হাইড্রোফোবিক। এই অ্যাসিডগুলোতে হাইড্রোফিলিক বা জলকর্ষী, COOH গ্রুপ, হাইড্রোফোবিক, জলকর্ষী কার্বন দ্বারা এখানে অ্যাম্পিথিটি যোগ করে। এই জলে দ্রবীভূত হয় না বলে কিন্তু ফ্যাটি অ্যাসিড। দেখ, এই যে ফ্যাটি অ্যাসিড কিনা, এরা কিন্তু জলে দ্রবীভূত হয় না, জলে গলে যায় না, জলে গলে যায় না। ফ্যাটি অ্যাসিড কিন্তু এর যে চরিত্রটা, বৈশিষ্ট্য বলছি, এ দুটা শৃঙ্খল নিয়ে গঠিত। একটা হচ্ছে হাইড্রোকার্বন আর একটা হচ্ছে কি কার্বক্সিলিক গ্রুপ। হাইড্রোকার্বন গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপ, দুটো গ্রুপ হচ্ছে কি, একটা হচ্ছে হাইড্রোকার্বন, একটা হচ্ছে কার্বক্সিলিক, লিখছি না আমি, হ্যাঁ? দুটো গ্রুপে গঠিত। আর আর 2 নম্বর হচ্ছে
আর এরা কি জলে গলিত হয় না, মানে গলে না, জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে। আর এটা একটা হচ্ছে কি, এই অ্যাসিড গুলো কি হাইড্রোফিলিক বা জলাকর্ষী CH2 COOH গ্রুপ বা হাইড্রোফোবিক বা জলাবিকর্ষী হাইড্রোকার্বন শৃঙ্খল দ্বারা অ্যাম্ফি অ্যাম্ফিপ্যাথিক যৌগ। এই যে এই যৌগটাকে আমরা কি বলবো, অ্যাম্ফিপ্যাথিক প্যাথিক যৌগ। অ্যাম্ফিপ্যাথিক যৌগ, এটা হচ্ছে কি তোর জলে দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে। তারপরে কি রে বলতো, এটা হচ্ছে কি COOH হাইড্রোকার্বন, ঠিক আছে। এবার এর কাজগুলো আমরা পড়বো, ঠিক আছে, এর কাজগুলো আমরা পড়বো। ফ্যাটি অ্যাসিড, শুনলে বুঝছিস তো নাকি? এই ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে লিপিড গঠন করে, কি সমস্যা বল, জলে দ্রবীভূত হয় না। হ্যাঁ, এই ফ্যাটি অ্যাসিডটা কি করে, এর কাজ হচ্ছে কি, এগুলো সব কি বলতো মাইক্রো এলিমেন্ট কিন্তু, হ্যাঁ, এগুলো সব ছোট ছোট এলিমেন্ট। এই ফ্যাটি অ্যাসিডটা কি করে, তোর অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে লিপিড গঠন করে। এরা এই ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল অ্যালকোহল এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লিপিড উৎপন্ন করে, কি রে, ফ্যাটি অ্যাসিডটা অ্যালকোহলের সাথে যুক্ত হয়ে লিপিড উৎপন্ন করে, বুঝতে পারলি? লিপিড মানে কি বলতো, লিপিড কোথায়, আর চর্বি, তেল, নারকেলের তেল, ঘি, এগুলো হচ্ছে কি লিপিড। তো ফ্যাটি অ্যাসিড যখনই অ্যালকোহলের সাথে মিশবে, তোর ধরনের শরীরে ফ্যাটি অ্যাসিড আছে, বুঝতে পারলি, ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফ্যাট আছে, আর যখন তুই মেরে দিবি, দারু খাম্বা মেরে দিবি, তখন দুটা মিলে কি হয়ে যাবে বলতো, মোটা, ওটা লিপিড হয়ে যাবে, কি হয়ে যাবে, বুঝতে পারলি ব্যাপারটা? এই ফ্যাটি অ্যাসিডটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে লিপিড গঠিত করে, কি করে, লিপিড গঠিত, ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে লিপিড গঠিত করে, ঠিক আছে। আর এরা কি করে, একাধিক দ্বিবন্ধন ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্টেরলের পরিমাণ কিন্তু কমায়। তোর শরীরে যেহেতু একাধিক দ্বিবন্ধন যুক্ত ফ্যাটি অ্যাসিড থাকে কিনা, তোদের কোলেস্ট্রল, কোলেস্ট্রল মানে জানিস তো, জানিস না? এই দেখ, কোলেস্ট্রল মানে হচ্ছে এক ধরনের চর্বি, ঠিক আছে। মানে আমাদের যে শিরা ধমনীগুলো আছে কিনা, আছে তো, নলগুলো তো আছে নাকি, নলে তোর চর্বি জমে 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 মাঝে মধ্যে রক্ত রাস্তাটা কি হয়ে যায়, জাম হয়ে যায়, তখন বলে হাই প্রেসার হয়ে যায় বা অনেক সমস্যা দেখা দেয়, রক্তচাপ দেখা যায়, ঠিক আছে। এই জন্য আমার একটা নল আছে এখানে, নল, ঠিক আছে, এখানে ওই নলটাতে আমি এত খেয়ে 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 নলে কি হয়ে যায়, চর্বি জমে যায়, ঠিক আছে। তো রাস্তা, রক্ত যাতায়াত করার রাস্তা জাম হবে, ঠিক আছে। চর্বি মানে কি, ওটাকে বলে কোলেস্ট্রল, কি হয়, শুধু এখানে না, সারা শরীরে যদি কোলেস্ট্রল জমে যায় তো রক্ত যাতায়াত করতে পারবে না, রক্ত যখন যাতায়াত করতে পারবে না, এর মানে কোষে কোষে রক্ত যাবে না, কোষে কোষে অক্সিজেন যাবে না, তাহলে শেষ, মারা যাবে, ঠিক না। তো কোলেস্ট্রলের পরিমাণটা কমায় কে, এই বাবু ফ্যাটি অ্যাসিড, বুঝতে পারলি, কোলেস্ট্রলের মাত্রাটা কে কমায়, ফ্যাটি অ্যাসিড কমায়, ঠিক আছে। ঠিক আছে, তোকে কোশ্চেন আসবে, কোন মাইক্রো এলিমেন্ট কোলেস্ট্রলের মাত্রাটা কমায়, কি বলবি, আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ছি কিন্তু, ঠিক আছে, না পড়লেও হয়, কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ বা লাইন বাই লাইন পড়ছি, সমস্যা নাই তো, একদম টুকে টুকে পড়, হ্যাঁ। তারপরে দেখ, তারপরে হচ্ছে কি, যে কিছু কিছু ফ্যাটি অ্যাসিড মানব দেহে সংশ্লেষিত হয় না, ওই যে ওটার মতো, অ্যামাইনো অ্যাসিডের মতো কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আছে যে মানুষের দেহে কিন্তু তৈরি হয় না, ওটা বাইরে থেকে আমাদেরকে খেতে হয়, ঠিক আছে। মানব দেহের বৃদ্ধির অবশ্য প্রয়োজনের জন্য মানে এটা বাইরে থেকে আমরা খাই, ঠিক আছে, ওই জন্য এটাকে আমরা কি বলবো, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলবো, কি বলবো, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেরকম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ছিল 20টা, এবার অপরিহার্য ফ্যাটি অ্যাসিডও আছে, মানে ওটা আমাদের শরীরে তৈরি হয় না, আমাদের শরীরে ওটা বাইরে থেকে আমরা গ্রহণ করি, ওটা কি করি আমরা, বাইরে থেকে গ্রহণ করি, বুঝতে পারলি। এই যে যেটা বাইরে থেকে গ্রহণ করি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলবো, ঠিক আছে। এই ধরনের ফ্যাটি অ্যাসিড গুলো প্রকৃতি এরকম দেখ, আমি বলে লিনোলেইক অ্যাসিড বা লিনোনেইক অ্যাসিড, ঠিক আছে। এরপরে লাস্ট একটা হচ্ছে কি, লাস্ট তোর না, হ্যাঁ, নিউক্লিওটাইড, না রে, নিউক্লিও, এগুলো কি মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে, এগুলো কি রে,
মাইক্রো এলিমেন্ট। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ শর্করা, ঠিক আছে, মানে 5টা শর্করা গঠিত, ঠিক আছে। নিউক্লিওটাইড জিনিসটা কি? নিউক্লিওটাইড 5টা শর্করা নিয়ে গঠিত, ঠিক আছে, পেন্টোজ শর্করা বলে, ঠিক আছে। আমাদের পেন্টোজ শর্করা নিয়ে গঠিত। ডিঅক্সিরাইবোজ, ডি এর ফুল ফর্ম কি? অক্সলা বাহ, কি বুঝিস রে? নাইট্রোজেন গঠিত ক্ষার 5টা থাকে, একে পেন্টোজ শর্করা বলে, ঠিক আছে, পেন্টোজ শর্করা। কি কি বলতো? একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, একটা ইউরোসিন। এই 5টা নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে, এদেরকে বলা হয় পেন্টোজ শর্করা। যখন ডিএনএ পড়াবো এদের মধ্যে রিলেশন ভালো করে আমরা বুঝবো, ঠিক আছে। যখন ডিএনএ ডিটেলসে পড়াবো তখন এই পেন্টোজ শর্করা সম্বন্ধে পড়বো। তো এই পেন্টোজ শর্করা কোথা থেকে একসাথে কি বলবো আমরা? নিউক্লিওটাইড বলবো। কি বলবো রে বাবু? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড গঠনকারী পেন্টোজ, নিউক্লিওটাইড গঠন কে করে বলতো? এই 5টা শর্করা তাহলে নাকি রে? 5টা নাইট্রোজেন বেস কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরোসিন। এটা হচ্ছে নাইট্রোজেন বেস কিন্তু, হ্যাঁ, নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইড গঠনকারী পেন্টোজ শর্করা একটি নাইট্রোজেন গঠিত ক্ষার পরস্পর যুক্ত হয়ে নিউক্লিওসাইড, এরা কিন্তু পরস্পর যুক্ত হয়ে নিউক্লিওটাইডটা কি হয়? নিউক্লিওসাইডে যোগ গঠন করে। এগুলি সহজেই জলে ক্ষারে দ্রবীভূত। আচ্ছা, এর কাজটা দেখি, ঠিক আছে, এর কাজটা আমি দেখি। অসংখ্য নিউক্লিওটাইড ফসফোএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করে এবং রাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা আরএনএ এবং ডি রাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা ডিএনএ গঠিত হয়। মানে এর কাজ হচ্ছে কি? এটা থেকেই তৈরি হয় আমাদের ডিএনএ ও আরএনএ। বুঝতে পারলি? আমরা ছোট থেকে পড়ে আসছি ডিএনএ ও আরএনএ, পড়ে আসছে না? এটা থেকে এই তোর নিউক্লিওটাইড থেকেই তৈরি হয় কি? ডিএনএ এবং আরএনএ। বুঝা গেল? বুঝতে পারলি? আর এই ডিএনএ এবং আরএনএ ভিতরে এই বেস গুলো আছে কিন্তু, ঠিক আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আর ইউরোসিন, এর কিন্তু বেস আছে কিন্তু, হ্যাঁ, এগুলো যখন ডিএনএ পড়বো তখন বুঝাবো, ঠিক আছে। এই যে দেখ, একাধিক ফসফেট গ্রুপ যুক্ত নিউক্লিওটাইডকে বলা হয় হায়ার নিউক্লিওটাইড বলা হয়। মানে একাধিক যদি নিউক্লিওটাইড থাকে তাকে বলা হয় হায়ার নিউক্লিওটাইড। 3টি করে ফসফযুক্ত অ্যাডেনিন, গুয়ানিনকে বলা হয় এটিপি গুয়ানিন। এটা বাদ দে, এর তো উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট বন্ধন থাকে, সেগুলো তো ভাঙা প্রচুর শক্তি পড়ে। এখান থেকে একটা কোশ্চেন দেখবি, এই যে এটিপি, ঠিক আছে, এটিপির ফুল ফর্ম কি বলতো? এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এটিপির ফুল ফর্ম হচ্ছে কি রে? অ্যাডিনোসিন। এই এটিপি কি না কি করে বলতো? এটিপি তোর এটা হচ্ছে এক প্রকার শক্তি উৎপাদন করে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফসফেট, যেগুলো ভাঙলে কি, এটিপিটাকে ভাঙলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যা কারেন্সি বা টাকা পয়সা দিয়ে জিনিসপত্র কেনার মতো। এই জন্য এটিপিকে বলা হয়, নিউক্লিওটাইড গুলোকে বলা হয় এনার্জি কারেন্সি বলা হয়। এটিপিকে বলা হয় কি? এনার্জি কারেন্সি। অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপিকে বলা হয় কি? এনার্জি কারেন্সি। কেন বলা হয় এনার্জি কারেন্সি বলতো? একে ভাঙলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এটা কোশ্চেন এখানে কি আসবে বলতো? এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয় কেন? এটা তো আমি ধরবো, এটিপিকে আমি বুঝিয়ে দিলাম। কারণ এটিপিকে ভাঙলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যা টাকা পয়সার মতো একদম তুলনা করা হয়। ওই জন্য এটিপিকে আমরা কি বলবো? এনার্জি কারেন্সি বলবো, ঠিক আছে। বা প্রোটিনের একদম পুরো মানে শক্তি, প্রচুর শক্তি থাকে, ঠিক আছে। এবার হচ্ছে তোর মাইক্রো মলিকুল, ম্যাক্রো। হলো ম্যাক্রোটা, আজকে ভিটামিনটা পড়াবো না, ভিটামিনটা আগে থেকে করাবো, হ্যাঁ। ম্যাক্রোটা ভিটামিনটা বাদ দিয়ে করাবো, হ্যাঁ। হলো সবটি হলো তো নাকি? মাইক্রোটা হলো সবটি।
এটি হলো এটা, বুঝতে পারছিস রে সোহানি? রোজা করেছিস নাকি রে? লাগছে নের ক্ষেত্রে পড়ে গেছিস একদম পনেরো ভিতরে। সালো দিয়ে 6টা থেকে বেরিয়েছিস, এখন কটা বাজে? 5টা। কম করিস না, একটু রেস্ট নে, রোজা করে আবার ভাবা যায়? আহারে। দেখ প্রথম তাহলে কি জটিল সংখ্যা দেখ, প্রথমে কি হচ্ছে, এবার আমরা পড়বো ম্যাক্রো এলিমেন্ট। ম্যাক্রো ম্যাক্রো প্রথমে এবার কি জটিল শর্করা, কি রে? জটিল শর্করা, ঠিক আছে। কি কি আছে জটিল শর্করায় আমরা জানবো, জটিল শর্করা কি কি। দেখ আমি একটা কথা বলে দিই, আমরা যেগুলো পড়লাম কিনা, কি পড়লাম বলতো, মাইক্রো এলিমেন্ট কিনা, এই যে জটিল শর্করা বল বা ফ্যাটি অ্যাসিড বল, এগুলো অনেকটি একসাথে জড়ো হয়ে এই জটিল শর্করা গঠন করে। যেরকম দেখ সরল শর্করা, অনেকগুলো সরল শর্করা যুক্ত হয়ে তোর জটিল শর্করা হয়। যেরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো যুক্ত হয়ে তোর প্রোটিন তৈরি হয়, বুঝতে পারলি? এরকম কিন্তু সবগুলো আছে, শুধু আমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ, শুধু আমাকে কি করতে হবে, বুঝতে হবে। এই দেখ এবার দেখ, তো 2 বা তার বেশি একক শর্করা গ্লাইকোসাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোর জটিল শর্করা গঠিত হয়। কি বললাম? একক শর্করা মানে কি সরল শর্করা, 2 বা তার বেশি সরল শর্করা যুক্ত হয়ে তোর এই জটিল শর্করা গঠিত হয়, ঠিক আছে। 2 একক শর্করা যুক্ত হয়ে দ্বিশর্করা গঠন করে, ঠিক আছে। স্বাদ এইগুলো হচ্ছে কি স্বাদে মিষ্টি এবং জলে দ্রবীভূত হয়ে প্রকৃত দ্রবণ তৈরি করে। স্বাদে কিন্তু এই যে জটিল শর্করাটা স্বাদে মিষ্টি। এই প্রথম যে সরল শর্করা আমি করালাম, সেম না? সেম তো নাকি? ওরই জাতবংশ আছে এখানে, ওই বেশি পরিমাণে আছে কিন্তু ওরই জাতবংশ এখানে আছে, বুঝতে পারলি? তো 2 এর বেশি বা 10 এর কম, এবার দেখ 2 এর বেশি বা 10 এর কম একক শর্করা গ্লাইকোসাইড বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাকে বলা হয় অলিগোস্যাকারাইড গঠন করে। কি করে? যখন একটা থেকে দুটা থাকবে তখন সেটাকে আমি বলবো দ্বিশর্করা। কি বলবো? দ্বিশর্করা। 2 এর বেশি 10 এর কম যদি থাকে কি বলবো? অলিগোস্যাকারাইড। ভালো করে বুঝবি, 1 থেকে 2 এর মধ্যে থাকলে কি বলবো? দ্বিশর্করা। জটিল শর্করার কথা বলছি, 1 থেকে 2 এর মধ্যে দ্বিশর্করা। তারপরে 2 এর বেশি 10 এর কম থাকলে হলে কি? অলিগোস্যাকারাইড। শর্করা হচ্ছে কি স্বাদে মিষ্টি এবং জলে দ্রবীভূত। ভালো করে মাথায় রাখবি, স্বাদে মিষ্টি জলে দ্রবীভূত। 2 থেকে 10 এর ভিতরে থাকলে কি হবে এটা বলতো? অলিগোস্যাকারাইড। তারপরে 10 থেকে 10 এর বেশি যদি থাকে গ্লাইকোসাইড বন্ধন দ্বারা যুক্ত থাকলে তাকে বলা হয় কি বলবো? পলিস্যাকারাইড, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে দ্বিশর্করা, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, বুঝতে পারলি? দ্বিশর্করা মানে কি দুটো শর্করা যুক্ত হয়ে দ্বিশর্করা। অলিগোস্যাকারাইড মানে কি বলতো? 2 এর বেশি 10 এর কম, ঠিক আছে, এটা হচ্ছে কি অলিগোস্যাকারাইড। আর যদি 10 এর বেশি হয় সেটা পলি। পলি মানে কি বেশি। পলি যখন নাম আসবে কিনা, যখনই তুই জীবনে কোনোদিন পলি নাম দেখবি মানে কি অনেক বেশি, সংখ্যায় অনেক বেশি, পলিগ্যামি বলে। হ্যাঁ, বুঝতে পারলি? বুঝা গেল? প্রোটিন অণুগুলো টানলে সহজে কিন্তু ছিঁড়ে না, ঠিক আছে। এবার এই যে ভূমিকা কি বলতো, এই যে প্রোটিন শর্করা জটিল শর্করা আছে ভূমিকা পরিপাকের সময় বিভিন্ন স্টার্চ শক্তিশালী একক শর্করা কাজ করে, যকৃৎ পেশিতে খাদ্য সঞ্চয় করে গ্লাইকোজেন রূপে কোষ পায়। এই একই কাজ কিন্তু দেখ, প্রথমে আমি এটার কাজ কি দেখলাম বলতো, কি দেখলাম? প্রথমে স্টার্চ শক্তি উৎপন্ন করে না? তারপরে যকৃৎ ও পেশিতে শক্তি সঞ্চয় করে। যকৃৎ ও পেশিতে, যে আমাদের পেশি, এখানে আমরা কি করে শক্তি সঞ্চয় করে, কে কে? জটিল শর্করা। কি করে সঞ্চয় করে? জটিল শর্করা, যাকে বলা হয় গ্লাইকোজেন। গ্লাইকোজেন রূপে শক্তি জমা রাখে পেশিতে বা যকৃতে। এই জটিল শর্করা গুলো কি রূপে জমা রাখে বলতো? গ্লাইকোজেন রূপে। কি রূপে? তারপর হচ্ছে কোষ প্রাচীর গঠন করে, কে? এই জটিল শর্করা। কোষ প্রাচীর কি থাকে বাবু? কি দিয়ে গঠিত কোষ প্রাচীর? সেলুলোজ। ভেরি গুড। কি দিয়ে? সেলুলোজ, ঠিক আছে। তঞ্চক নিরোধক যৌগ মানে কি? মানে কি তঞ্চক নিরোধক অস্থি সন্ধি গঠনকারী এবং ত্বক যৌগ ডায়ামিনাস তঞ্চক নিরোধক মানে হেপারিন। এটা আমি পড়ে বলছি, দাঁড়া। এটি হচ্ছে এর কাজ, ঠিক আছে। এটি হচ্ছে কি এর কাজ, মানে জটিল শর্করা। তারপর হচ্ছে কি প্রোটিন। তারপর হচ্ছে কি রে? প্রোটিন। বুঝতে পারি না? এটা সাদা মিষ্টি জলে দ্রবীভূত। তারপর কি কাজ করে? গ্লাইকোজেন রূপে শক্তি জমা রাখে কোথায়? যকৃৎ ও পেশিতে। বুঝতে পারছিস কি আমার কথাগুলো? আর কোষ প্রাচীর কথাটা, কোষ প্রাচীরের সেলুলোজ, কোষ প্রাচীরের
আজকে যদি পড়াচ্ছে না, ভালো কথা বলছি, আজকে গিয়ে পরে উদ্ধার করবি। যদি 2 দিন লেট করলে কি না, সত্যি বলছি কুল কিনারা কিছু খুঁজে পাবি না বইয়ের। না, আমি তোকে ইউটিউব দেখতে বলছি না তো, আমি তোকে বলছি বই, টেক্সট বই। আজকে যেটা পড়াচ্ছি, আজকে রাতের মধ্যেই যদি তুই উদ্ধার করে সব পড়ে নিস কিনা, মুখস্থ করে নিস কিনা, বুঝে নিস কিনা, তো তুই হবি গুড গার্ল, বুঝতে পারলি? আর যদি 4 দিন লেট করলি না, সত্যি কথা বলছি, তুই কিচ্ছু উদ্ধার করতে পারবি না। বলে কি পড়াচ্ছে মাস্টার, কি পড়েছে কিচ্ছু বুঝতে পারছি না। আজকের পড়া আজকেই করবি, বারবার বলছি আমি, ঠিক আছে? পরীক্ষা নিচ্ছি না তো, বেড়েছিস তো, ঠিক আছে, আজকের পড়া আজকেই করবি বলে দিচ্ছি। এবার হচ্ছে প্রোটিন, ঠিক আছে? এবার হচ্ছে কি প্রোটিন। প্রোটিন কি বলতো? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত প্রোটিন। এর আগে পড়লাম, বলো সুবহানাল্লাহ, ঠিক না? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমাদের এই প্রোটিন তৈরি, ঠিক আছে? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন প্রথমে কি করে পেপটাইড বন্ধন গঠন করে, পলিপেপটাইড গঠন করে, অ্যাম্ফোটেরিক প্রকৃতির, এবং প্রোটিন জলে দ্রবীভূত কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। মানে প্রোটিন যে আছে, প্রোটিন কিন্তু জলে গুলে যাবে, কিন্তু অ্যালকোহল মানে দারুর মধ্যে গলবে না, ঠিক আছে? প্রোটিন জলে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, বুঝতে পারলি? প্রোটিন জলে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে। আচ্ছা, প্রোটিন তাপ প্রয়োগ করলে তঞ্চিত হয়। যেরকম দেখ, এমন একটা জিনিস আছে, একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? দুনিয়াতে এমন কিছু জিনিস আছে, শুনবে, দুনিয়াতে এমন কিছু জিনিস আছে, তুই যদি তাপ দিস কিনা, হয় জ্বলে যাবে নাহলে গলে যাবে, ঠিক আছে? হয় কাঠকে আমি যদি তাপ দিই, ফ্যানটাকে আমি তাপ দিলে হয় গলে যাবে নাহলে জ্বলে যাবে, দুটোর মধ্যে জিনিস। কিন্তু দুনিয়াতে এমন একটা জিনিস আছে, ও জ্বলবে না, ও শক্ত হবে, বলতো? ওরাও জ্বলা যাবে কিন্তু কোথায় চলে যায়। কি প্রোটিন, কি প্রোটিন? সবাই খাই। আরে ডিম, ডিম, ডিমকে যখন তুই সিদ্ধ করিস তো শক্ত হয়ে যায় না? ডিম তো তরল অবস্থায় থাকে নাকি? ডিম তরল অবস্থায় থাকে না? ডিমকে আমি তাপ দিচ্ছি, তার গলে যাওয়ার কথা, বলে জ্বলে যাওয়ার কথা, কিন্তু ও কি হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে না? ডিমটা হচ্ছে প্রোটিন। প্রোটিন তাপ, প্রোটিনে তুই যদি তাপ দিস কি হবে, ও তঞ্চিত হয়ে যায়। প্রোটিনে তাপ দিলে কি হয়ে যায়, ভালো করে মনে রাখবি, তঞ্চিত মানে জমাট বেঁধে যায়। প্রোটিনে তাপ দিলে তঞ্চিত বা জমাট বেঁধে যায়, ঠিক আছে? তারপরে কোষের মধ্যে প্রোটিন বাফার দ্রবণ হিসেবে কাজ করে, প্রোটিন অনুকূল টালে ফসে ছিল না, ঠিক আছে? এবার জৈবিক প্রোটিন আমাদের কি কি কাজে লাগে? প্রোটিন প্রোটিন প্রোটোপ্লাজম গঠনে, কোষ পর্দা গঠনে কাজে লাগে। মানে একটা কোষের, এই যে একটা কোষের যে প্রোটোপ্লাজম, মানে কোষের যে কোষের অঙ্গনগুলো, এখানে প্রোটোপ্লাজম গঠনে কে লাগে? প্রোটিন লাগে। কোষ পর্দা গঠনে কে লাগে? প্রোটিন লাগে। সকল প্রকার উৎসেচক গঠনে কে লাগে? প্রোটিন লাগে। প্রোটিন কতটা আমাদের শরীরে, বলি না প্রোটিন খা, প্রোটিন খা, প্রোটিন খা, শরীরের অবস্থা খুব খারাপ কেন? প্রোটিন এমনই দরকার আমাদের, প্রোটিনটা এমনই দরকার আমাদের, প্রচুর দরকার আমাদের প্রোটিন। প্রোটিন কোথায় থাকে বলতো? মাংস, মাছ, মাংস, ডিম, এগুলো কি থাকে? প্রোটিন থাকে। তো প্রোটিন দেখ রে, শ্বাসরঞ্জক হিসাবে হিমোগ্লোবিন ও হিমোসাইনের শ্বাসবায়ু হিসাবে কাজ করে। যেরকম O2 CO2 পরিবহন করে কে বলতো? আমাদের হিমোগ্লোবিন এবং হিমোসাইন শ্বাসবায়ু হিসাবে কাজ করে। এবার হিস্টোন প্রোটিন, এবং প্রোটিন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে? প্রোটিন হচ্ছে কত প্রকার? হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। এই প্রকার প্রোটিন ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোম গ্রহণ করে, ভাবতে পারছিস? ক্রোমোজোম যেটা হচ্ছে তোর, ক্রোমোজোম কি বংশগতির বাহক, এগুলো সব ডিটেলস আমরা পড়বো। প্রোটিন আমাদের কি করে? ক্রোমোজোম, মানে শুধু মনে রাখবি, প্রোটিন আমাদের কি করে? ক্রোমোজোম গঠন করে। প্রোটিন আমাদের কি করে? উৎসেচক গঠন করে। প্রোটিন আমাদের কি করে? প্রোটিনের কোষের তোর প্রোটোপ্লাজম প্লাস কোষ পর্দা গঠন করে। কত কাজ আছে ভাবতে পারছিস প্রোটিনের কাজগুলো? সব থেকে ইম্পর্টেন্ট এটা। প্রোটিন আমাদের কেন বলে যে প্রোটিন খা, প্রোটিন খা কেন বলে? প্রোটিন আমাদের কোষের যে মেন ফান্ডা, কোষ পর্দা গঠন করে, উৎসেচক গঠন করে, প্রোটোপ্লাজম বস্তু গঠন করে। তারপরে প্রোটিন CO2 আর O2 যে পরিবহন, সেখানে প্রোটিন সাহায্য লাগে। হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন, এই যে তোর O2, হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিনের যে তোর এই ক্রোমোজোমটা, ক্রোমোজোম গঠন করে। জীব দিয়ে যে ক্রোমোজোম তো লাগে নাকি? ক্রোমোজোম লাগে কতজন আছে বলতে পারবি? 92টা দেখ, 92টা বেলা ক্রোমোজোম আছে মানুষের। হ্যাঁ, 49টা দেখি, তো আরো গামলি। 23 জোড়া 46টা। 49 কেন বলছিস?
ঠিক আছে। প্রোটিন দ্বারা অ্যান্টিবডি গঠিত হয়। অ্যান্টিবডি মানে কি বলতো, আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে, মানে তোর জ্বর হলে নিজে নিজে জ্বর সেরে যায়, সর্দি হলে নিজে নিজে শরীর 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 সেরে যায়। কারণ কি, আমাদের শরীরে অলরেডি যদি ওষুধ থাকে, আমাদের ওষুধ বাইরে থেকে নিতে হয় না। যাকে বলে অ্যান্টিবডি, কি বলা হয়, অ্যান্টিবডি। তো প্রোটিন খেলে তোর শরীরে কি হবে, অ্যান্টিবডি গঠিত হবে। কি গঠিত হবে, অ্যান্টিবডি গঠিত হবে। তারপরে অ্যান্টিবডি রোগ জীবাণু কি করে, অ্যান্টিবডি কি করে, রোগ জীবাণু ধ্বংস করে। কারোর শরীরে, বুঝাতে পারলাম কি আমি, কারোর শরীরে যদি কোনো অসুখ হয় নিজে নিজে এসে যায়। কেন, কারণ ওর শরীরে অলরেডি অ্যান্টিবডি আছে, ওটাকে মারার জন্য অ্যান্টিবডি হাজির আছে। এটা অ্যান্টিবডিটা কে গ্রহণ করে, প্রোটিন গ্রহণ করে। তাহলে যে প্রোটিন কতটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিনষ্ট করে এবং রোগের হাত থেকে সুরক্ষিত রাখে, ঠিক আছে। তারপর হচ্ছে লিপিড, লিপিডটা কি করে, আর দুটো দানা। লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের বিকল্প হয়, এরা এস্টার হলো লিপিড। লিপিড যদি অ্যাসিডে এবং অ্যালকোহলে মিশ্রণ করে তাকে হলো সরল লিপিড বলা হয়। আর এরা হচ্ছে, এদের লিপিডের কোনো স্বাদ গন্ধ কিছু নাই, এরা জলে দ্রবীভূত হয় না, ইথার বেঞ্জিন প্রভাব এলো। আর লিপিড দেহে কি করে বলতো, লিপিড সঞ্চিত খাদ্য হিসাবে জমা থাকে, শোষণের সময় জারিত প্রচুর শক্তি উৎপন্ন করে। প্রচুর, একটা মানুষ না খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে, কিন্তু না খেয়ে বেঁচে থাকে, তাহলে তাহলে কি হয় বলতো, ওর শরীরের চর্বিগুলো গলতে থাকবে আস্তে আস্তে। চর্বি মানে লিপিড, ওই চর্বিগুলো খাদ্য জোগাড় দিবে, ওটা শক্তি উৎপাদন করবে। ভালো করে বুঝ কিন্তু। উটের পিঠে ওরা কি, উটের কুচ থাকে না, কুচ, কুচটা ওয়ান টাইপ অফ খাদ্য, কুচটা ওয়ান টাইপ অফ খাদ্য। কুচটা কি রে, লিপিড। কুচটা কি, লিপিড মানে চর্বি। ওটা ওরা কিন্তু সবসময় কাজে লাগে না, যদি কাজে লাগে তো প্রচুর শক্তি উৎপন্ন করে, বুঝতে পারলি। একটা মানুষকে সহজে মরে না, 8 দিন 9 দিন কদিন জানি না, কিন্তু বেঁচে থাকে না খেয়ে, ঠিক আছে। তো এবার দেখ এই লিপিডের কাজটা দেখ, লিপিডের, প্রোটিনের কাজটা বললাম না, বুঝলি না, প্রোটিনের কাজ কত কিছু কাজ। এবার লিপিডের কাজ হচ্ছে কি, লিপিড জীব দেহে খাদ্য জমা থাকে এবং উদ্ভিজ মোম বাষ্প, রাজস্থানে মোম জাতীয় গাছের দেখা যায়, মানে কি পাতায় কি থাকে, মোম থাকে। মোম মনে আসতে কেন বলতো, যাতে বাষ্পমোচন না হয়, ওর থেকে সব বাষ্প মানে শোষণ করে না নেয়, ঠিক আছে। ওই জন্য মোমটা হচ্ছে কি বাবু, লিপিড। মোমটা কি, লিপিড। তো উদ্ভিদটাকে বাঁচালো না, লিপিডটা, লিপিডটা বাঁচালো কিনা বল। মৌমাছিরা মোম তৈরি করে মৌচাক গ্রহণ করে, কি মোমটা হচ্ছে লিপিড, ফসফোলিপিড। তারপর লিপিড দ্রাবকের ন্যায় কাজ করে, লিপিড। তারপর ভিটামিন, ভিটামিন আছে, লিপিড নামে পড়াচ্ছি আমি, হ্যাঁ। তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, লিপিড হয়ে গেল, প্রোটিন হলো, ফ্যাট হলো, লিপিড হলো, তারপর হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড পড়বো আমরা, হ্যাঁ। ফ্যাট তো হলো নাকি রে, এবার নিউক্লিক অ্যাসিড, অসংখ্য নিউক্লিওটাইড। লাস্টে আমি কি পড়েছিলাম না বাবুয়া, নিউক্লিওটাইড পড়েছিলাম না, অসংখ্য নিউক্লিওটাইড গঠিত হয়ে কি তৈরি হয়, নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা আরএনএ গঠিত হয়। এই এই শৃঙ্খলে এন টু বেস অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এসেছিল তো নাকি, অসংখ্য ডি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ গঠিত করে, এবং এগুলো সব মিলে ডিএনএ এবং আরএনএ গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, এর ভূমিকা বলি। জীবদেহে আমরা বললাম না, এটা তো তোরা সবাই জানিস যে নিউক্লিক অ্যাসিড, ওই যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে গঠিত করে, নিউক্লিক অ্যাসিড তোর এর আসল পরিচয় কি আমরা এখানেই পেয়ে গেছি না। নিউক্লিক অ্যাসিডের আসল পরিচয় আমরা এখানেই পেয়ে গেছি, ঠিক না। কারণ অসংখ্য নিউক্লিওটাইড গঠিত হয়, কি নিউক্লিক অ্যাসিড গঠিত হয়, ঠিক আছে। এবার কাজটা কি, সমস্ত জীবের ডিএনএ ও আরএনএ ভাইরাস, আরএনএ জেনেটিক রূপে কাজ করে, ঠিক আছে। বা নিউক্লিক অ্যাসিড মধ্যস্থ জীবের সমস্ত প্রকার জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। জিন, জিন মানে কি, ওই যে আমি বাপের মতো দেখতে কেমন, মানে বুঝতে পারছিস তো, জিন এই যে নাক, ঠিক আছে। তারপর নিয়ন্ত্রণ করে নিউক্লিক অ্যাসিড মিউটেশনের মাধ্যমে জীবদের বৈশিষ্ট্য মানে পরিবর্তন দেখায়। মেসেঞ্জার আরএনএ অনেক কিছু থাকে, এরা কাজ করে। তো নিউক্লিক অ্যাসিডের অনেক কাজ থাকে, তোর লিপিডের অনেক কাজ থাকে, লিপিডের কাজ বললাম না, অনেক কাজ থাকে। তোর ভিটামিনের তো, প্রোটিনের তো বাবারে বাবা অনেক কাজ, প্রোটিনের হবে না। ফ্যাটের বললাম, বললাম। এগুলো হচ্ছে কি তোর মাইক্রো এলিমেন্ট। এগুলো হচ্ছে কি, একটা লাস্ট বেঁচে থাকলো, সেটা হচ্ছে কি ভিটামিন। ভিটামিনটা এরপর টুক করে দেবো ছোট্ট করে, আর বেশি না, আধা ঘন্টা লাগবে। তারপরে আমরা কোর্স চালু করবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোরা বুঝতে পারলি কি সবগুলো ক্লিয়ার তো নাকি। একটা কথা আমি বারবার বলে দিচ্ছি সবাইকে, আজকের পড়া এই চ্যাপ্টারে যে আমি প্রথম দিনে পড়লাম মাইক্রো এলিমেন্ট, প্রথমে পড়লাম জৈব অজৈব, এটি আগে পড়বি। আজকে আমি নেক্সট দিন কিন্তু ধরবো, সবারই ধরবো কিন্তু নেক্সট দিন এই অজৈব আর জৈব, এখান থেকে মাইক্রো এলিমেন্ট এবং ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে। সবটি নিক্ষি বিছার মতো, নিক্ষি বিছার মতো পুঙ্খানুপুঙ্খ মুখস্থ করে আসবে, বলে দিচ্ছি। কি হয়েছে রে?